তার বাইরে যে 89% শ্রমশক্তি আছে, তাদের প্রায় 60% হিসাব বা তাদের কর্মক্ষমতা হারিয়ে ফেললে তাদের জীবনযাপন কি করে হয় রাষ্ট্র সেটা জানে না, তারা নিজে হারিয়ে যায় গিয়ে সেখানে। আর বাকি অংশটার জন্য কি চালু আছে আপনারা জানেন? ইপিএস, যেটা হচ্ছে অসংগঠিত যে শ্রমশক্তি যেখানে কাজ করে সেখানে কত টাকা সর্বোচ্চ পেনশন পেতে পারে তারা? 3000 টাকা। এইখানে প্রশ্নগুলো উঠে আসছে। আমরা কি বলেছিলাম? আমাদের সংবিধান এর 21 নম্বর অনুচ্ছেদ মর্যাদাপূর্ণ জীবনের নিরাপত্তা দেয় তার নাগরিকদের। এখন যারা সরকারি কাজ করে এসেছেন তাদের নিরাপত্তার জায়গাটা যদি এই অবস্থা হয়, তাহলে রাষ্ট্র সম্পর্কে আমাদের আস্থার জায়গাটা কোথায় থাকবে? এখানে প্রশ্নটা হচ্ছে এইখানে। আপনারা তো শুধু আপনাদের দাবি করছেন না, এই অসংগঠিত ক্ষেত্রের যারা শ্রমজীবী মানুষ আছেন, যাদের আমরা ইনফর্মাল সেক্টর বলি, তাদের দাবিটাকেও আপনাদের সামনে আনতে হবে, কারণ তাদের জন্য বলার মতো খুব বেশি লোক নেই। তাদের কথাটাও আপনাদের বলতে হবে। একটা সময় ভাবনা চিন্তা করা হয়েছে, এখনো মধ্যে মধ্যে শোনা যায় যে এদের জন্য আমরা পেনশনের ব্যবস্থা করব। এইখানে একটা কথা হচ্ছে যে পেনশনের ব্যবস্থা করার কথা বলাটা শুনতে খুব ভালো শোনায়, অনেকটা সোনার গাঁয়ের মতো। এই ব্যবস্থাটাকে কার্যকরী করা, এর জন্য সরকারের যে দায়বদ্ধতা দরকার, তার জন্য একটা উপযুক্ত প্রশাসনিক পরিকাঠামো তৈরি করা, সেটা কি আমাদের দেশে আছে? সরকারি কর্মচারীদের তো তাদের সবাই কোথায় আছেন, কিভাবে আছেন, তাদের সরকারের অবসরের পরেও একটা জায়গায় সরকারের সঙ্গে একটা যোগাযোগ থাকে। এই সঙ্গে কোনো ধরনের যোগাযোগ রাখার ব্যবস্থা নেই, কারণ যে সংগঠনগুলোতে বা যে কারখানাতে বা যে উৎপাদনের জায়গায় তারা কাজ করতে, তাদের কর্মক্ষমতা এত নিকৃষ্ট, মানে তারা তাদের খোঁজ রাখতে পারে। এক ভয়াবহ অবস্থার মধ্যে আজকে ভারতবর্ষ চলছে। যে কথাটা বলেছিলাম, যে প্রফেসর এপস্টাইন তখন বলেছিলেন, আমি তোমাদের বলছি যে সামাজিক নিরাপত্তা যদি না দাও, তাহলে মানুষ তোমাদের এই রাষ্ট্র ব্যবস্থাকে একদিন উপড়ে তুলে ছুঁড়ে ফেলে দেবে। আজকে সারা পৃথিবী জুড়ে যে অস্থিরতা চলছে, আপনারা ভাববেন না যারা রাষ্ট্র চালায় তারা খুব ভালো আছে। তারাও বিপদটা বুঝতে পারছে যে তারা প্রতি যে কোয়ার্টার বা 3 মাসের যে একটি অংশ তৈরি হয় অর্থনৈতিক বছরের মধ্যে করের হিসাব করার জন্য। আজকে আপনি জানেন ভারতবর্ষের সবচেয়ে বেশি কর আসে অপ্রত্যক্ষ কর থেকে। অর্থাৎ আপনি যে খাবার জল কিনতে যান সেখানে আপনি কর দিচ্ছেন, আপনি যে বাসে চড়ছেন বাসের মালিক আপনার হয়ে কর দিচ্ছে, সমস্ত জায়গায় বাসের মালিক যখন কর দেয় সেই কর আপনার কাছ থেকে আদায় করা। গত যে মার্চ মাস পর্যন্ত যে অর্থনৈতিক যে অংশটা গিয়েছে, যেটাকে আমরা বলতে পারি প্রথম অংশ, এরা বলে যে ফার্স্ট ফাইন্যান্সিয়াল কোয়ার্টার, সেখানে কত কোটি টাকা কর আদায় হয়েছে আপনারা জানেন? 32 লক্ষ কোটি টাকা। একটা সময় ভারতবর্ষের সার্বিক কর 32 লক্ষ কোটি ছিল, এবং মধ্যে মধ্যে অসাধারণ সমস্ত আশার বাণী তারা নিয়ে আসেন, এবং সমস্ত জায়গায় ফুরফুরে হাওয়া মধ্যবিত্ত মানুষের মধ্যে যে 12 লক্ষ টাকা পর্যন্ত কর দিতে হবে। আমার মতো যারা সামান্য আইনের ছাত্র আছেন তাদের দেখলাম এই জিনিস কি করে সম্ভব। কিন্তু পাথরে সোনার পাথর বাটির মতো। তারপরে দেখবেন পরে যে আপনাকে 7,50,000 টাকা পর্যন্ত 10% হারে কর দিতে হবে, এবং এর জন্য আপনি যদি এত টাকা আপনি সঞ্চয় করেন তাহলে আপনার ডিডাকশন হবে এত টাকা হবে আপনার স্ট্যান্ডার্ড ডিডাকশন কর্মচারী হিসেবে। এইভাবে 12 লক্ষ টাকা পর্যন্ত আপনি কর না দিয়ে থাকতে পারেন। এটা কি মানে করহীনতা হলো? আপনাকে সঞ্চয়ে বাধ্য করছে। আপনাকে সঞ্চয় বাধ্য করার মানে হচ্ছে যে আপনার যে খরচ করার ক্ষমতা সেটাকে নিয়ন্ত্রণ করছে। কারণ আজকে রাষ্ট্রের হাতে, ব্যাংকের হাতে প্রচুর পরিমাণে টাকা নেই যে বড় বড় শিল্পপতিদের আজকে ঋণ দান করবে।
শুধু একভাবে না, একেবারে দুটো বর্ষা ফলার মতো আজকে নিম্ন মধ্যবিত্ত মধ্যবিত্ত কর্মচারীদের এইভাবে আক্রমণ করা হচ্ছে। এই ব্যবস্থাকে বাঁচিয়ে রাখতে হবে। আমি জানি আজকে এসে আবার আমার উৎসাহ তৈরি হলো যে এরা তো পার পাবে না এইভাবে। এই রথের সামনে কেউ না কেউ রুখে দাঁড়াচ্ছে সারা ভারতবর্ষ। ভারতবর্ষটাকে ফিরিয়ে আনতে হবে, আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। এই ব্যবস্থার জন্য নয়, আমাদের সংসদ তৈরি হয় মানুষের জন্য, আমাদের গণতন্ত্র মানুষের জন্য। আমাদের সংবিধানের প্রথম যে পংক্তি দিয়ে সংবিধানটা শুরু হয় সেটা বলে যে আমরা ভারতবর্ষের মানুষ, এই সংবিধান আমাদের অর্পণ করছে। এইখানে শাসনতন্ত্রের যে কথাটা বলা থাকে সেটাকে শাসকবর্গ যদি ভুলে যায় তাহলে বলতে হবে সে ভারতবর্ষের সংবিধানকে আক্রমণ করছে। কার কল্যাণ করবে সে? আজ পর্যন্ত 24 লক্ষ কোটি টাকা একটি নির্দিষ্ট শিল্পপতি গোষ্ঠীর জন্য ব্যাংক ঋণের ছাড় দিয়ে দিয়েছে। এই একটা অবস্থার মধ্যে দাঁড়িয়ে আপনি কখনো আপনার সমস্যাগুলোকে এই সার্বিক যে অর্থনৈতিক একটা ব্যবস্থা চালু করার চেষ্টা করছে সেই ব্যবস্থা থেকে নিজেকে দূরে সরিয়ে ভাবতে পারবেন না। এর অংশ হিসেবেই আপনার অধিকারটাকে দেখতে হবে, রাখতে হবে। তার মধ্যেও আমি মনে করি তার মধ্যেও আপনাদের আন্দোলন করা, তার মধ্যেও আপনাদের সরকারের কাছে জোরের সঙ্গে আপনাদের অধিকার করার বলার জায়গাটাকে আপনাদের টিকিয়ে রাখতে হবে। আপনাদের আমি বলি আপনাদের অনেক ধরনের সমস্যা আছে। বয়স হলে পরে প্রধানত যে সমস্যাটা হয়, যেটা হারান্দা একটুখানি বলেছেন, শ্রী হারান মজুমদার, যে পরিবারের মধ্যে আপনার অবস্থানটা আপনার মনে হয় যেন একটু নিচে নেমে গেল। আমি আগের মতো রোজে হতে পারছি না, আগের মতো বলি। এটা কেন হয়? এটা দুটো কারণে হয়। আমাদের ছেলে মেয়েদের আমি বা আপনি যে চিন্তা করি সেই চিন্তার শরিক করি না আমরা। তাকে সার্বিকভাবে এই জিনিসগুলো নিয়ে আমরা পরিবারের মধ্যে একদম আলোচনা করি না। আপনার পরিবারটা কিভাবে চলছে, আপনি কিভাবে চালাচ্ছেন, আপনি অবসরই হলে করে পরিবারটা কিভাবে চলবে, না হলে সে বুঝতেই পারবে। যে কারণে আমাদের দেশে সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাক্ট আনতে হয়। আপনারা জানেন সেই একটা ভারতবর্ষের প্রবীণ নাগরিকদের জন্য আনা হয়েছে। কি অ্যাক্ট? যদি ছেলে মেয়েরা বাবা মাকে ভরণ পোষণ না দেয় তাহলে বাবা মা কোর্টে যেতে পারবে। এটা আমাদের ফৌজদারি আইনেও ছিল। এই অবস্থার দিকে আমরা কেন এগিয়ে যাচ্ছি? এইটা হচ্ছে যে অর্থনৈতিক শৃঙ্খলার কথা আমি বলছিলাম তার সাংস্কৃতিক পরিণাম। অর্থাৎ আমাদের যৌথ পরিবার ছিল, প্রথম আমরা দেখেছি তার সাংস্কৃতিক পরিণাম হচ্ছে সেটা ভেঙে গেল। যে আমরা যদি আলাদা আলাদা ভাবে থাকি একটু ভালো থাকবো। তারপর মধ্যে মধ্যে মনে হয় বাচ্চাটাকে যখন দেখে রাখার লোক থাকে না, আগের অবস্থাটা খুব ভালো ছিল। এবারের যে সাংস্কৃতিক পরিণামটা হচ্ছে আপনার একটা ছোট্ট পরিবার, আপনি আপনার ছেলে বা আপনার একটি মেয়ে, এবার দেখছেন ছেলেটি বিয়ের পরে আলাদা হয়ে যাচ্ছে, আলাদা থাকছে, বাবা মার খোঁজ নিচ্ছে না। মেয়েটি বিয়ে হয়ে গেলে পরে মেয়েটি বাবা মার খোঁজ রাখছে যে কখন বাড়িটা পার্টিশন হবে, আমি তার অংশটা নেব। আমি সবার ক্ষেত্রে বলছি না, এগুলো হচ্ছে আমাদের করুণ অভিজ্ঞতা। এর জন্য খুব সম্পর্ক ভালো। আবার ছেলে ভাবছে বোন যে ঘন ঘন বাড়িতে যাচ্ছে এর একটা উদ্দেশ্য হবে বাবা মাকে বুঝিয়ে তার থেকে একটু বেশি সম্পত্তি আদায় করে দেয়। অর্থাৎ সম্পত্তিটাকে মানবিক সম্পর্কগুলোর উপরে যে অর্থনৈতিক ব্যবস্থা করে দেয়, সেই অর্থনৈতিক ব্যবস্থার ভেতরে আমরা আজকে আছি, সেটাকেই পরিবর্তন করার কথা বলা হয়। যারা প্রগতিশীল চিন্তা ভাবনা করে তারা সেটাকে পরিবর্তন করার কথা বলে। পেনশন ব্যবস্থার মধ্যে যেটা ছিল, যেটা আপনাদের বেশিরভাগ হোম পেনশন স্কিম ছিল, সেখানে কনজিউমার্স প্রাইস ইন্ডেক্স বা সিপিআই, এটা 5 বছর পরে পরে সরকার বিবেচনা করে পেনশন এর হার পরিবর্তন করতে, অথবা মহার্ঘ বিনিয়োগের মাধ্যমে বা ডিআর যেটাকে আপনারা বলেন সেটাকে বাড়িয়ে দিতে সাময়িক ব্যবস্থা করার জন্য। এখন আপনাকে আমি জিজ্ঞেস করি যে গত 10 বছরে কি অভিজ্ঞতা? আমি এক কেন্দ্রীয় সরকারিদের কর্মচারীদের একটি নেতৃত্বের একটা কমপ্লেনে আমাকে বলতে বলা হয়েছিল দিল্লিতে, ওদের জিজ্ঞেস করেছিলাম
ওদের মধ্যে 2-3 জন উঠে দাঁড়িয়ে যারা রিজার্ভ ব্যাংকে কাজ করেছেন তারা বলেছেন যে কনজিউমার্স প্রাইস ইন্ডেক্স যেটা এখন পাবলিশ করা হয়, দিস ইজ নট রিয়েল কনজিউমার্স প্রাইস ইন্ডেক্স, এটাকে ম্যানিপুলেট করা হয়। এরাই বলছে যারা এই এনুমারেশনের কাজটা এখানে করে। তারপরেও ধরে নিলাম এটাই সিপিআই রিজার্ভ ব্যাংক যেটা ঠিক করে দিচ্ছে, তার অনুসারে আপনাদের ডিআর পরিবর্তন হচ্ছে না। এটা সরকারের দায়িত্বের মধ্যে পড়ে। রাষ্ট্রকে বাধ্য করতে হবে কাজগুলো করার জন্য। বাধ্য করার জন্য কি গণতান্ত্রিক পথ ছাড়া আমাদের হাতে কি আছে? সর্বস্ত মানুষকে বোঝাতে হবে। যারা আপনাদের সংগঠন এর বিরুদ্ধে এখনো দাঁড়িয়ে আছে, যারা জানেন না এমন একটা সংগঠন আছে, তাদের সঙ্গে গিয়ে কথা বলতে হবে। কোনো কোনো ক্ষেত্রে হয়তো আপনাদের অনেকের রাজনৈতিক মত থাকতে পারে, কিন্তু ট্রেড ইউনিয়ন আন্দোলনের দৃষ্টিভঙ্গি থেকে সেই মতগুলোকে কিছু সময়ের জন্য দূরে সরিয়ে রেখে তাদের আহ্বান করতে হবে, এই জিনিসগুলো তাদের বোঝাতে হবে। তাহলেই এই যে সংগঠনগুলো বাড়বে, সরকারের উপরে চাপ বাড়বে, কারণ সরকার 5 বছর পর আপনাদের কাছে ভোট চাইতে আসবে। আপনারা যত বাড়বেন তত বোঝবার চেষ্টা করবেন, না হলে সরকার একটা অনর পাথরের মতো দাঁড়িয়ে থাকবে, যেন তার কোনো বোধ বুদ্ধি নেই, তার কোনো বিবেচনা বুদ্ধি নেই, মানবিকতার কতখানি আছে সে প্রসঙ্গ আমি নাই তুললাম। দিনের পর দিন এইভাবে সরকার চলছে, কিন্তু এটাকে চলতে দেয়া যাবে না, অন্তত আপনাদের সেই কথাটা বলা উচিত। কারণ আপনারা এই নিষ্ক্রিয়তায় বা ইচ্ছাকৃত আপনাদের উপেক্ষা করার শিকার হচ্ছেন আপনারা। কাজেই এই সংগঠনটাকে আমি খুব গুরুত্ব দিয়ে দেখি। আমি আপনাদের এখানে এসে আগে অনেক কিছু আমি জানতে পারলাম। আমি নিজেকে খুব গর্বিত অনুভব করছি যে আপনারা আমাকে দেখেছেন। আমি দু একটা কথা বললাম, কিন্তু আমি বললাম আমি একটা দূরবর্তী পর্যবেক্ষক হিসেবে কথা বললাম। আজকে আমি জানলাম আরো নতুন কিছু কথা বলবো, হয়তো ভবিষ্যতে আরো ভাববো নতুন ভাবে যে জিনিসগুলোকে আরো কিভাবে বিশ্লেষণ করা যায়, কি করে বিশ্লেষণ করে এই গভর্নমেন্টের সঙ্গে খুব শক্তির সঙ্গে নেগোসিয়েট করা যায় বা আলোচনা করা যায়, এগুলো তোমাকে করতে হবে। এই কথা তো ঠিক, যদি মানুষ একজোট হয়ে কোনো দাবি করে, একটা সরকার হয়তো কিছুদিনের জন্য আপনাকে দাবিয়ে দিতে পারে, একটা সরকার হয়তো তার নীরবতা দিয়ে আপনাকে উপেক্ষা করতে পারে কিছুদিনের জন্য, কিন্তু দীর্ঘদিনের জন্য তারা করতে পারবে না। অন্তত পৃথিবীর ইতিহাস বারে আমাদের সেখানে দিয়েছে। সেখান থেকেই আপনাদের উদ্দীপনা সংগ্রহ করতে হবে এবং দেখিয়ে দিতে হবে। আমি যে কথাটা প্রথমে শুরু করেছিলাম, আপনারা বয়সে প্রবীণ হয়েছে, কিন্তু মনে আজও একজন যুবকের মতোই সতেজ এবং লড়াই করতে জানেন, নিজের অধিকার আদায় করতে জানেন এবং সঙ্গে নিশ্চিতভাবে ভারতের সংবিধানের যে নির্দেশগুলো আছে সেগুলো আপনাদের সাহায্য করবে। তো নানাবিধ গণতান্ত্রিক উপায়ে আপনারা এই দাবিগুলোকে উত্থাপন করবেন এবং করে যেতেই হবে। এইভাবেই পরিবর্তন আসবে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি পরিবর্তন আসতেই হবে। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ।